তালাকপ্রাপ্তা জর্জ সাহিবা গোরক্ষপুর থেকে দিল্লি যাচ্ছিলেন। স্টেশনে স্বামী চায়ের দোকান চালাতে ধরা পড়ল। তারপর যা হলো তাতে মানবতা জয়ী হল। বন্ধুরা, রাগিনী মিশ্রর বিয়ে যেদিন রাঘব পাণ্ডের সাথে হয়েছিল, সেদিন গোরক্ষপুরের সেই পুরনো মহল্লার কেউ ভাবেনি যে এই সাধারণ দেখতে মেয়েটি একদিন আইনের বইয়ের মাঝখানে বসে রায় শোনাবে, মানুষ তাকে জজ সাহিবা বলে দাঁড়িয়ে সম্মান জানাবে। আর সেই রাঘব, যাকে আজ পুরো মহল্লায় সবচেয়ে সহজ সরল, সবচেয়ে শিক্ষিত এবং সবচেয়ে নির্ভরযোগ্য ছেলে বলে মনে করা হতো, সে কখনো স্টেশনের কোণে এক ছোট চায়ের তোপড়িতে দাঁড়িয়ে থাকবে। সেদিন রাগিনী লাল জোরে বিয়ের পোশাকে ছিল। চোখে ভয়ও ছিল আর ভরসাও। ভয় এই কারণে যে নতুন জীবন কেমন হবে, আর ভরসা এই কারণে যে রাঘবের মতো মানুষ সাথে থাকলে পথ চলা কঠিন হতে পারে না। রাঘবও খুব বড় কোনো স্বপ্ন দেখেনি। সে শুধু এটুকুই চেয়েছিল যে ঘর চলুক, সন্ধ্যায় চা খাওয়া হোক, রাগিনী একটু হাসুক, আর জীবনটা এভাবেই ধীরে ধীরে চলতে থাকুক। বিয়েটা সাদামাটাভাবেই হয়েছিল, না ছিল ব্যান্ডবাজনা, না ছিল লোক দেখানো আড়ম্বর। শুধু আত্মীয় স্বজনের ভিড়, কিছু হাসি, কিছু টিপ্পনী আর অনেকগুলো অসম্পূর্ণ আশীর্বাদ। রাগিনী পড়াশোনায় শুরু থেকেই তুখর ছিল। আইনের বই তাকে ভয় দেখাত না, বরং আকর্ষণ করত। সে গভীর রাত পর্যন্ত কেস পড়ত, রায় বুঝত এবং প্রায়ই রাঘবকে বলত যে একদিন সে কোর্টে বসবে। রাঘব হেসে বলত, আগে চা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নাও, বাকি সব পরে দেখা যাবে। শুরুর মাসগুলো ভালো ছিল। ছোট ঘরেও আপন ভাব ছিল। সকালে রাগিনী রাঘবের জন্য চা বানাত, রাঘব তাকে বই এনে দিত, দুজনে মিলে ভবিষ্যতের কথা বলত। কিন্তু ধীরে ধীরে কথা বদলাতে লাগল। ঘরের বড়দের মনে হতে লাগল যে বউ বেশি পড়ছে, বেশি ভাবছে, বেশি প্রশ্ন করছে। মেয়েকে এত পড়িয়ে কি হবে, এরকম প্রশ্ন রোজ উঠতে লাগল। রাগিনী চুপ থাকত, কারণ তার মনে হতো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। রাঘব মাঝখানে ফেসে গিয়েছিল। সে রাগিনীর স্বপ্নও বুঝত, আবার ঘরের ভয়ও পেত। তার চাকরিটা ঠিকঠাকই চলছিল, এক প্রাইভেট কোম্পানিতে ছোট পদ, কিন্তু শহরের আকাশ ছোঁয়া দাম আর ঘরের প্রয়োজনের সামনে তা কম হতে লাগল। তখনই এক ঝটকায় কোম্পানি বন্ধ হয়ে গেল আর রাঘব বেকার হয়ে গেল। এটাই ছিল সেই মোড় যেখান থেকে জিনিসগুলো হাতের বাইরে যেতে লাগল। ঘরে উত্তেজনা বাড়ল, টাকার অভাব সম্পর্কের আওয়াজ চড়িয়ে দিল। প্রতিটা ব্যর্থতার দোষ রাগিনীর ঘাড়ে আসতে লাগল। যখন থেকে এসেছে কিছুই ঠিক হয়নি, বউ পড়াশোনা নিয়েই থাকে, ঘরের কথা ভাবে না, এমন সব টিপ্পনী রোজকার জীবনের অংশ হয়ে গেল। রাঘব শুরুতে প্রতিবাদ করার চেষ্টা করেছিল, কিন্তু বেকারত্ব তার কণ্ঠস্বর দুর্বল করে দিয়েছিল। সে নিজেকে ছোট মনে করতে লাগল। রাগিনী রাত ভর পড়ত আর দিনে ঘরের কথা শুনত। তার ভেতরে এক অদ্ভুত অপরাধবোধ দানা বাঁধতে লাগল, যেন তার স্বপ্নই ঘরের জন্য বোঝা হয়ে গেছে। রাঘব আর রাগিনীর মধ্যে কথা কমে গেল, আর নীরবতা বাড়তে লাগল। আগে যা চায়ের কাপে শেষ হয়ে যেত, এখন তা প্রশ্ন হয়েই থেকে যেত। রাগিনীকে জজ হওয়ার প্রস্তুতি নিতে হতো, কিন্তু ঘরের পরিবেশ তাকে প্রতিটা দিন ভেঙে দিচ্ছিল। রাঘব চাইত যে সে তাকে আটকাক, বলুক যে সব ছেড়ে দাও, কিন্তু সে নিজেও এতটাই ভেঙে গিয়েছিল যে কাউকে আটকানোর অধিকারটুকু অবশিষ্ট ছিল না। আর তারপর সেই দিনটি এলো, যখন ঘরের বড়রা বসল, আত্মীয়দের ডাকা হলো, সমাজের রায় শোনানো হলো, তালাক। রাগিনীকে যেন কেউ ভেতর থেকে উপড়ে নিল। সে বুঝতে পারছিল না ভুলটা কোথায় হয়েছিল। সে তো শুধু একটা স্বপ্নই দেখেছিল। রাঘব সেদিন কিচ্ছু বলেনি, শুধু মাটির দিকে তাকিয়েছিল। তালাকের কাগজে সই হল। রাগিনীর হাত কাঁপছিল, রাঘবের হাত অবশ হয়ে গিয়েছিল। রাগিনী এক ছোট ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। পিছন ফিরে তাকাল না, কারণ তাকালে হয়তো ফিরে আসত। আর রাঘব সেখানেই দাঁড়িয়ে থাকল, খালি ঘর, খালি পকেট, আর তার চেয়েও বেশি খালি এক হৃদয় নিয়ে। রাগিনী চলে যাবার পর সে নিজেকে সামলানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু বেকারত্ব, লোকজনের কথা আর একাকিত্ব তাকে ধীরে ধীরে ভেঙে দিল। শহরে কাজ পেল না, আত্মীয় স্বজন দূরে সরে গেল, এবং একদিন সে গোরক্ষপুর রেলওয়ে স্টেশনের বাইরে দাঁড়িয়েছিল, হাতে চায়ের কেতলি আর সামনে একটা পুরনো চায়ের দোকান। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, কিন্তু পেটের খিদে কোনো সিদ্ধান্তের তোয়াক্কা করে না। রাঘব চা বানাতে শুরু করল। প্রথমবার যখন কেউ তাকে চাওয়ালা বলে ডাকল, তখন তার ভেতরে কিছু একটা ভেঙে গিয়েছিল, কিন্তু সে তা কাউকে বুঝতে দিল না।
অন্যদিকে রাগিনী নিজেকে পড়াশোনায় ডুবিয়ে দিল। একাকিত্ব, কষ্ট আর অপমান সবকিছু সে আইনের বইয়ের নিচে চাপা দিয়ে দিল। কয়েক বছর পর যখন সে জজের কুর্সি সামলাল, সবাই প্রশংসা করছিল, খবরের কাগজে ছবি ছাপা হচ্ছিল, কিন্তু সেই কুর্সিতে বসেও তার সেই চায়ের সুগন্ধ মনে আসত, যা একসময় রাঘব বানাত। আর এই গল্পই ধীরে ধীরে তাকে সেই প্ল্যাটফর্মে নিয়ে যেতে চলেছিল যেখানে ভাগ্য দুজনকে আবার মুখোমুখি দাঁড় করাতে যাচ্ছিল। তালাকের পর রাগিনী মিশ্র এই জীবন বাইরে থেকে দেখা লোকেদের কাছে খুব মজবুত মনে হতো, কিন্তু ভেতর থেকে সে প্রতিটা দিন নিজেকে বোঝানোর চেষ্টা করত যে সে যা হারিয়েছে তা তার ভুল ছিল না। সে শহর বদলে নিল, ভাড়ার এক ছোট ঘরে থাকতে শুরু করল। সকালে আদালতের প্রস্তুতি, দিনে কোচিং আর রাতে বইয়ের স্তূপ। জানালার বাইরে গোরক্ষপুরের সেই পুরনো আওয়াজ, ট্রেনের বাঁশি, স্টেশনের কোলাহল, কিন্তু এখন সেসব দূর থেকে শোনা যেত, যেন সে জীবনের অংশ নয়, বরং দর্শক হয়ে গেছে। অন্যদিকে রাঘব পাণ্ডের জীবন ধীরে ধীরে গুটিয়ে গিয়েছিল। তালাকের কয়েক মাস পর সে কাজ খোঁজার অনেক চেষ্টা করেছিল। পুরনো বন্ধুদের সাথে দেখা করল, ইন্টারভিউ দিল, কিন্তু সব জায়গায় এক প্রশ্ন, এখন কি করছেন? আর যখন তার কাছে দেওয়ার মতো কোনো জোরালো জবাব থাকত না, তখন মুখের দরজাগুলো আপনা আপনি বন্ধ হয়ে যেত। ধীরে ধীরে বন্ধুদের ফোন কমে গেল, আত্মীয়রা মুখ ফিরিয়ে নিল। আর একদিন রাঘব স্টেশনের বাইরে সেই ছোট চায়ের দোকানে কাজ শুরু করল। শুরুতে সে শুধু কেতলি ধরত, চা ফোটাত, কাপ ধুইত, কিন্তু প্রতিটা কাপের সাথে তার মনে হতো যেন তার আত্মসম্মানও একটু একটু করে উপচে পড়ছে। তবুও সে হার মানেনি, কারণ এখন হার মানার মানে ছিল না খেয়ে মরা। স্টেশনের সকালগুলো ঠান্ডা হতো, ভাপোটা চা, খবরের কাগজ পড়া মানুষ, তাড়াহুড়ো করে দৌড়ানো যাত্রী, আর রাঘব প্রত্যেককে এক নজরে দেখত, কারণ এখন তার কাছে সবাই সমান ছিল। অন্যদিকে রাগিনী বহু বছরের পরিশ্রমের পর সেই সাফল্য অর্জন করল যা সে কল্পনা করেছিল। সে জজ হয়ে গেল। আদালতে বসে রাগিনী মিশ্র শক্ত রায় শোনাত, তার গলায় আত্মবিশ্বাস ছিল, কিন্তু রায় শোনানোর সময়ও কখনো কখনো তার ভেতর থেকে একটা আওয়াজ প্রশ্ন করত, যদি ইনসাফ এতই সহজ হতো, তবে আমার জীবনে এত জট কেন? খবরের কাগজে তার নাম ছাপা হতো, লোকে প্রশংসা করত, কিন্তু প্রতিটা প্রশংসার সাথে তার কিছু হারানোর অনুভূতি আরও গভীর হতো। আর তারপর সেই দিনটি এলো যখন রাগিনীকে এক জরুরি কাজে দিল্লি যেতে হলো। সকালের সময় ছিল। গোরক্ষপুর রেলওয়ে স্টেশন সব সময়ের মতো জেগে উঠেছিল। প্ল্যাটফর্মে চায়ের সুগন্ধ ছড়িয়েছিল। রাগিনী সাদা শাড়ি আর হালকা নীল ওড়নায় প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। হাতে ফাইল, চোখে সেই গাম্ভীর্য, কিন্তু মন কোথাও অন্য জায়গায় জড়িয়েছিল। সে টিকিট চেক করল, ট্রেনের নম্বর দেখল, আর এগোতে যাবে, ঠিক তখনই তার নজর এক কোণে পড়ল। সেই ছোট চায়ের দোকান, সেই ভাপ ওঠা কেতলি, আর তার পিছনে দাঁড়িয়ে এক ব্যক্তি, ক্লান্ত, কিন্তু হাঁটা চলায় সেই পুরনো সংযম। রাগিনী মাত্র এক মুহূর্তের জন্য দেখেছিল, কিন্তু পরের মুহূর্তেই তার পা যেন মাটিতে গেঁথে গেল। হার্টবিট বেড়ে গেল, চোখের সামনে সব ঝাপসা হতে লাগল। সেই মুখ, সেই চোখ, সেই ঝুঁকে থাকা ঘাড়। রাগিনী নিজেকে বলল যে এটা তার মনের ভুল, কিন্তু সত্যিটা সেখানেই দাঁড়িয়েছিল। রাঘব চা বানাচ্ছিল। কোনো এক যাত্রীকে কাপ দেওয়ার সময় তার আঙুলগুলো কাঁপছিল, হয়তো ঠান্ডায়, নয়তো জীবনের ভারে। রাগিনীর গলা শুকিয়ে গেল, সে চাইলেও আওয়াজ বের করতে পারল না। রাঘব তাকে দেখেনি, বা হয়তো দেখতে চায়নি। স্টেশনে ঘোষণা হলো দিল্লিগামী ট্রেন ৪ নম্বর প্ল্যাটফর্মে আসছে। ভিড় বাড়ল, লোকে দৌড়াতে লাগল, আর রাগিনী সেখানেই দাঁড়িয়ে থাকল। তার মন চাচ্ছিল যে সে এগিয়ে গিয়ে কিছু বলুক, কিন্তু দীর্ঘ বছরের দূরত্ব, তালাকের বোঝা আর সমাজের দেওয়াল তার পা আটকে দিচ্ছিল। রাঘব মাথা তুলল, আর এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হল। মাত্র এক মুহূর্ত, কিন্তু সেই এক মুহূর্তে ফেলে আসা বছরগুলো, ভেঙে যাওয়া স্বপ্ন আর অসম্পূর্ণ প্রশ্নগুলো সব সামনে চলে এলো। রাঘবের চোখে বিস্ময় ছিল না, ছিল শুধু এক গভীর ক্লান্তি। সে নজর নামিয়ে নিল, যেন সে নিজেকে সেই নজরের যোগ্য মনে করছে না। রাগিনীর চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। ট্রেন প্ল্যাটফর্মে চলে এসেছিল, মানুষ কামরায় উঠছিল। রাগিনী আরও একবার পিছন ফিরে দেখল। রাঘব আবার চায়ে ব্যস্ত, যেন কিছুই হয়নি। রাগিনী ভারী পায়ে ট্রেনে উঠে গেল। সিটে বসতেই তার চোখ থেকে জল ঝরতে লাগল। কোনো আওয়াজ নেই, কোনো ফোপানি নেই। ট্রেন চলতে শুরু করল, স্টেশন পিছনে পড়ে রইল, কিন্তু রাগিনীর ভেতরের কিছু একটা সেখানেই আটকে গিয়েছিল। সামনে বসা মানুষগুলো মোবাইলে মগ্ন ছিল,
কারোর ধারণা ছিল না যে তাদের মাঝে বসে থাকা এক জজ সাহিবার মন এইমাত্র নিজের অতীতের সাথে ধাক্কা খেয়ে চুরমার হয়ে গেছে। সে জানলার বাইরে তাকালো। প্ল্যাটফর্মে ক্রমশ ছোট হতে থাকা সেই দোকান, ভাপ ওঠা কেতলি, আর একজন মানুষ যে একসময় তার জীবনের সবচেয়ে বড় অবলম্বন ছিল, সব পিছনে ফেলে গেল। দিল্লি পৌঁছে মিটিং হলো, রায় হলো, সই হলো। কিন্তু রাগিনী প্রতিটা উত্তরের মাঝে নিজের সাথে একটা প্রশ্ন নিয়ে লড়তে লাগল। রাতে গেস্ট হাউসের ঘরে একা বসে রাগিনী অনুভব করল যে সে বছরের পর বছর নিজেকে শক্ত দেখানোর জন্য নিজের ক্ষতগুলোকে অবহেলা করেছে। কিন্তু স্টেশনের সেই সাক্ষাৎ সেই সব ক্ষতগুলোকে আবার নতুন করে জাগিয়ে দিয়েছে। আর সেখান থেকেই রাগিনীর ভেতরে এক সিদ্ধান্ত ধীরে ধীরে আকার নিতে লাগল। এমন এক সিদ্ধান্ত যা কোনো ফাইলে লেখা হবে না, কিন্তু তার জীবনের গতিপথ বদলে দেবে। দিল্লির রাত সেদিন রাগিনী মিশ্রর কাছে কোনো উৎসবের মতো ছিল না। সরকারি গেস্ট হাউসের জানলা থেকে দেখা ঝকঝকে রাস্তা, দ্রুতগতির গাড়ি আর আলোকিত অট্টালিকাগুলো তাকে ভেতর থেকে আরও শূন্য করে দিচ্ছিল। সে চেয়ারে বসে অনেকক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইল, যেন মস্তিষ্ক থেমে গেছে আর মন অনবরত স্টেশনের সেই দোকানে আটকে আছে। রাঘবের ঝুঁকে থাকা মুখ, কেটলি থেকে ওঠা ভাঁপ আর সেই নজর যা তার সাথে মিলেছিল ঠিকই, কিন্তু থমকে দাঁড়ায়নি। সে নিজেকে বারবার বলল যে এটা শুধু এক কাকতালীয় ঘটনা ছিল। জীবনে পুরনো মুখ এভাবেই সামনে চলে আসে। কিন্তু প্রতিবার তার মন তাকে মিথ্যে প্রমাণ করে দিল। সে জাজ ছিল, সিদ্ধান্ত নেওয়ায় তার অভ্যাস ছিল, কিন্তু এই সিদ্ধান্ত কোনো আইনের বইয়ে ছিল না। এই সিদ্ধান্ত ছিল নিজের চোখের দিকে তাকানোর। সকাল হতেই রাগিনী কাউকে কিছু না জানিয়ে ফেরার টিকিট কাটাল। না কোনো সরকারি গাড়ি, না কোনো প্রোটোকল, শুধু এক সাধারণ সফর। ওদিকে গোরক্ষপুর স্টেশনে রাঘবের সকাল সবসময়ের মতোই শুরু হয়েছিল। ঠান্ডা হাওয়া, খালি প্ল্যাটফর্ম, কেটলিতে ফুটতে থাকা চা আর ভেতরে কোথাও জমে থাকা ক্লান্তি। সে এখন আর বেশি কথা বলত না, গ্রাহকদের সাথেও কম কথা বলত। চা দিত, পয়সা নিত, আর তারপর নিজের দুনিয়ায় ফিরে যেত। সে জানত যে সে রাগিনীকে দেখেছে, কিন্তু সে এটাও জানত যে সেই নজরকে ধরে রাখা তার ক্ষমতার বাইরে ছিল। সে নিজের উপর রেগেছিল এই কারণে যে সে এখনও কোনো সাক্ষাতে ভেঙে পড়তে পারে। দুপুর নাগাদ স্টেশনের ভিড় বাগল, আর সেই ভিড়ে রাগিনী আরও একবার সেই প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। এবার তার পা থামল না, সে নিজেকে আটকাল না। সে সরাসরি সেই চায়ের দোকানের দিকে এগিয়ে গেল। রাঘব প্রথমে আওয়াজ শুনল, তারপর ছায়া দেখল এবং সব শেষে মাথা তুলল। এবার সে পালাল না, হয়তো এই জন্য যে এখন পালানোর শক্তিটুকুও আর অবশিষ্ট নেই। দুজনে সামনাসামনি দাঁড়িয়েছিল, না জাজ সাহিবা না চাওয়ালা, শুধু দুই মানুষ যাদের মধ্যে অনেক কিছু অসম্পূর্ণ ছিল। চা পাব? রাগিনী স্বাভাবিক গলায় জিজ্ঞাসা করল, যেন সে রোজ এখানেই আসে। রাঘবের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর সে কিছু না বলে চা ঢালল, কাপ এগিয়ে দিল। রাগিনী পয়সা রাখল, কিন্তু রাঘব পয়সা তুলল না। থাকতে দিন, সে নিচু গলায় বলল। গলায় না ছিল অহংকার, না ছিল রাগ, ছিল শুধু এক ক্লান্ত বিনম্রতা। রাগিনী তার দিকে তাকাল। আমি করুণা নিতে আসিনি, সে ঠিক ততটাই শান্তভাবে বলল। রাঘব প্রথমবার তার চোখের দিকে তাকাল। সেখানে কোনো দয়া ছিল না, শুধু একজন মানুষ দাঁড়িয়েছিল। দুজনে কিছুক্ষণ চুপচাপ থাকল। স্টেশনের শব্দ তাদের চারপাশে ছিল, কিন্তু তাদের মাঝে ছিল এক অদ্ভুত নীরবতা। আপনি কেমন আছেন? রাঘব অবশেষে জিজ্ঞাসা করল। শব্দগুলো খুব সাধারণ ছিল, কিন্তু সেগুলো বলতে সে তার পুরো শক্তি লাগিয়ে দিল। ভালো আছি, রাগিনী উত্তর দিল। তারপর যোগ করল, আর তুমি? রাঘব হালকা করে হাসল। চলছে হয়তো, সে বলল। রাগিনী বুঝে গেল যে এটাই তার উত্তর। সে আশেপাশে দেখল, দোকানটা একই ছিল, কিন্তু রাঘব বদলে গিয়েছিল। তার চোখে এখন আর অভিযোগ ছিল না, ছিল শুধু ক্লান্তি আর মেনে নেওয়া। আমি বসতে পারি? রাগিনী জিজ্ঞাসা করল। রাঘব পাশে রাখা একটা উল্টানো বালতির দিকে ইশারা করল। রাগিনী বিন্দুমাত্র দ্বিধা না করে তাতে বসে পড়ল। এটা এক ছোট দৃশ্য ছিল, কিন্তু কোনো বড় সিদ্ধান্তের চেয়ে কম কিছু ছিল না। কিছুক্ষণ দুজনে চা খেল। রাগিনী অনুভব করল যে রাঘবের উপস্থিতি এখন তাকে ভাঙছে না, বরং ভেতরের কিছু জোড়া লাগাচ্ছে। জীবন তোমাকে এখানে নিয়ে এসছে, রাগিনী বলল। রাঘব মাথা নাড়ল আর বলল, আর আপনাকে ওখানে। এতে কোনো কটাক্ষ ছিল না, ছিল শুধু বাস্তবতা। রাগিনীর প্রথমবার মনে হল যে এটাই হয়তো সঠিক জায়গা, যেখানে দুজনের সমানভাবে দাঁড়িয়ে আছে, না কেউ ওপরে, না কেউ নিচে।
আমার দেরি হচ্ছে, রাগিনী উঠতে উঠতে বলল। রাঘব মাথা নাড়ল। সে তাকে আটকাতে চাইল না, কারণ আটকানোর অধিকার সে অনেক আগেই হারিয়ে ফেলেছে। রাগিনী দুপা হাঁটল, তারপর থামল। আমি আবার আসব, সে বলল। এটা প্রতিশ্রুতি ছিল না, ছিল শুধু এক ইঙ্গিত। রাঘব কিছু বলেনি, কিন্তু তার মুখে যে হালকা সারল্য এলো তা অনেক কিছু বলে দিল। রাগিনী স্টেশন থেকে বেরিয়ে এলো, কিন্তু এবার তার মন সেখানে আটকে ছিল না। তার মনে হলো যেন সে কোনো এক বোঝাকে প্রথমবার মাটিতে নামিয়ে রেখেছে। আর ওদিকে রাঘব দীর্ঘক্ষণ সেই কাপটার দিকে তাকিয়ে রইল, যেন কেউ তার হাতে আবার তার পরিচয় ফিরিয়ে দিয়ে গেছে। আর এখান থেকেই তাদের গল্প এক নতুন মোড়ের দিকে এগিয়ে যেতে শুরু করল, যেখানে সিদ্ধান্ত আইন দিয়ে নয়, বরং মানবতা দিয়ে হওয়ার কথা ছিল। সেদিন স্টেশন থেকে ফেরার পর রাগিনী মিশ্রর ভেতরে এক অদ্ভুত অস্থিরতা বাসা বেঁধেছিল। এমন অস্থিরতা যা কোনো কেসের প্রস্তুতি থেকে নয়, কোনো সিদ্ধান্ত থেকে নয়, বরং মানুষ হওয়ার কথা মনে পড়ে যাওয়া থেকে জন্মায়। সে নিজেকে বারবার বলল যে সে যা করেছে তা ছিল কেবল এক আনুষ্ঠানিক সাক্ষাৎ, কিন্তু পরদিন সকালে উঠতেই তার মাথায় আবার সেই দোকান, সেই কেতলি আর সেই ক্লান্ত চোখগুলো ঘুরতে লাগল। রাঘব পাণ্ডের জীবন এখন আর তার কাছে দূরের কোনো খবর ছিল না। সে একটা নাম নয়, বরং এক বাস্তব হয়ে উঠেছিল। রাগিনী ঠিক করল যে সে স্টেশনে আবার যাবে। এবার দেখা করার জন্য নয়, বরং দেখার জন্য, বোঝার জন্য, কোনো পরিচয় ছাড়া, কোনো পদমর্যাদা ছাড়া। সে সাধারণ পোশাকে বের হলো, না কোনো গাড়ি, না কোনো ড্রাইভার, শুধু হেঁটে হেঁটে স্টেশনের সেই অংশে পৌঁছল যেখানে রাঘবের দোকান ছিল। সে দূর থেকে দাঁড়িয়ে দেখতে লাগল রাঘব সকাল থেকে সন্ধে পর্যন্ত কিভাবে এক নাগাড়ে দাঁড়িয়ে থাকে, কিভাবে প্রতিটি গ্রাহককে সমান চোখে দেখে, কিভাবে কখনো কেউ সিকি আধলি কম দিলে সে কিছু বলে না, কিভাবে কোনো যাত্রীর কাছে টাকা না থাকলে সে বিনামূল্যে চা ধরিয়ে দেয়। রাগিনী দেখল যে এটা সেই মানুষটা যে একসময় ছোট ছোট কথায় খিটখিট করত, কিন্তু এখন তার সেই মেজাজ ক্লান্তিতে বদলে গেছে। দুপুরের দিকে কিছু লোক এলো, স্টেশনের অস্থায়ী দোকানদারদের সরিয়ে দেওয়ার কথা বলতে লাগল। গলা চড়ল, এখানে অবৈধ, সব সরিয়ে নাও, এমন সব কথা বাতাসে ভাসতে লাগল। রাঘব চুপচাপ দাঁড়িয়ে রইল। সে কোনো তর্ক করল না, কোনো যুক্তি দিল না, শুধু নিজের কেটলিটাকে আরেকটু ভেতরের দিকে টেনে নিল। রাগিনীর মনটা বসে গেল। সে প্রথমবার বুঝতে পারল যে দারিদ্র্য শুধু টাকার হয় না, কণ্ঠস্বরেরও হয়। আর রাঘবের কণ্ঠস্বর কোথাও হারিয়ে গিয়েছে। সে এগিয়ে যেতে চাইল, কিন্তু নিজেকে আটকে নিল, কারণ সে জানত যে সে যদি জাজ সাহিবা হয়ে কথা বলে তবে সেটা সাহায্য হবে, কিন্তু সে যদি মানুষ হয়ে পাশে দাঁড়ায় তবে সেটা হবে সাথী হওয়া। কিছুক্ষণ পর সে নিজে রাঘবের কাছে এলো। আজ কাজ বেশি, সে সাধারণ কথাবার্তার মতো বলল। রাঘব তাকে দেখল আর হালকা করে মাথা নাড়ল। ভিড় আছে, সে উত্তর দিল। রাগিনী আশেপাশে নজর বোলাল। স্টেশন একই ছিল, কিন্তু তার চোখে এখন সেই প্রতিটি মুখ ধরা পড়ছিল যারা কোনো না কোনো বাধ্যবাধকতায় এখানে দাঁড়িয়ে আছে। তুমি এখানে রোজ একা থাকো? সে জিজ্ঞেস করল। রাঘব কাঁধ ঝাঁকাল। অভ্যাস হয়ে গিয়েছে, সে বলল। রাগিনী বুঝে গেল যে এটা অভ্যাস নয়, বাধ্যবাধকতা। কিছুক্ষণ পর সেই লোকগুলো আবার ফিরল। এবার কড়া সুরে কথা বলতে লাগল। রাঘব নিজের দোকান গোছাতে শুরু করল। রাগিনীর ইচ্ছে করছিল যে সে এগিয়ে গিয়ে কিছু বলুক, কিন্তু সেই নিজেকে আটকাল, কারণ সে জানত যে আজ যদি সে তার লড়াই লড়ে দেয় তবে কাল সে আবার একা হয়ে যাবে। সে শুধু এইটুকুই করল যে রাঘবের পাশে গিয়ে দাঁড়িয়ে রইল, কিছু বলল না, শুধু দাঁড়িয়ে থাকল। লোকগুলো কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। হয়তো তার চোখের গাম্ভীর্য তাদের অস্বস্তিতে ফেলে দিল। তারা কিছু না বলে এগিয়ে গেল। রাঘব রাগিনীর দিকে তাকাল। তার চোখে প্রথমবার এক প্রশ্ন ছিল। আপনি কিছু বললেন না কেন? রাগিনী শান্তস্বরে জবাব দিল, কারণ এই লড়াই তোমার, আর আমি তোমার সাথে দাঁড়িয়ে আছে, তোমার জায়গায় নয়। রাঘব কিছু বলল না, কিন্তু সেদিন সে প্রথমবার নিজের পিঠ সোজা করে দাঁড়াল। সন্ধে নামতেই স্টেশনের ভিড় কমে গেল। রাঘব কেতলি বন্ধ করল। রাগিনী সেখানেই দাঁড়িয়েছিল। আমি আসি? সে জিজ্ঞেস করল। রাঘব মাথা নাড়ল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, সে বলল। ধন্যবাদ বলো না, রাগিনী জবাব দিল। আমরা দুজনে অনেক আগেই একে অপরকে ধন্যবাদ বলা বন্ধ করে দিয়েছিলাম। কথা শুনে রাঘবের চোখ ভিজে এলো, কিন্তু এবার সে নজর চাইল না। রাগিনী স্টেশন থেকে বেরোনোর সময় অনুভব করল যে আজ সে কোনো রায় দেয়নি, কোনো আদেশ দেয়নি, কিন্তু সম্ভবত প্রথমবার সে সঠিক কাজটি করেছে। আর রাঘব
অনেকক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে থাকল যেখানে কেউ তাকে দয়া নয়, সম্মান দিয়েছিল। আর এটাই ছিল সেই মোড় যেখান থেকে তাদের গল্প কষ্ট ছাপিয়ে মানবতার দিকে এগিয়ে যেতে শুরু করল। সেদিনের পর রাঘব পাণ্ডের জীবনে কোনো অলৌকিক কিছু ঘটেনি। না হঠাৎ সবকিছু ঠিক হয়ে গেল, কিন্তু খুব জরুরি কিছু একটা বদলে গিয়েছিল। তার দাঁড়ানোর ভঙ্গি, মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস, আর সবথেকে বড় কথা, নিজেকে অকেজো ভাবার অভ্যাস। পরদিন সকালে যখন সে স্টেশনে পৌঁছাল, তখন সেই পুরনো দোকানটাই ছিল, সেই কেতলি, সেই কাপ, কিন্তু এবার সে একটু আগে পৌঁছাল। দোকান পরিষ্কার করল, কাপগুলো ঠিকমতো সাজালো, আর প্রথমবার নিজেকে বলল যে জীবন যদি তাকে এখানে দাঁড় করিয়ে থাকে, তবে সে এটাও ঠিকঠাকভাবে করবে। রাগিনী মিশ্র তাকে কিছু বলেনি, না কোনো প্রতিশ্রুতি, না কোনো আদেশ, কিন্তু তার নীরব উপস্থিতি রাঘবকে এটা অনুভব করিয়ে দিয়েছিল যে সে অদৃশ্য নয়। অন্যদিকে রাগিনী নিজের রোজকার জীবনে ফিরে গিয়েছিল। আদালত, ফাইল, শুনানি আর রায়। কিন্তু এখন প্রতিটা কেসে সে সেই মুখগুলোকে বেশি মনোযোগ দিয়ে দেখত যারা কথা বলতে পারে না, যারা নিজের কথা বলার আগেই হার মেনে নেয়। কয়েকদিন পর স্টেশনের পাশের দোকানদারদের জন্য এক নোটিশ বেরোল, অবৈধ দখলদারি তদন্তের। রাগিনী ফাইল দেখল। নিয়ম একই ছিল, কিন্তু সে আধিকারিকদের বলল যে আগে এটা দেখা হোক যে কে শুধু জায়গা দখল করে আছে আর কে নিজের রুটি রুজি চালাচ্ছে। এই কথাটি কোনো আদেশে লেখা হয়নি, ছিল কেবল একটা দৃষ্টিভঙ্গি। আর সেই দৃষ্টিভঙ্গিতেই স্টেশনের চারপাশের পরিবেশ একটু বদলাতে লাগল। রাঘব টেরই পেল না যে কেন তার দোকানটি উচ্ছেদ হওয়া থেকে বেঁচে গেল। সে শুধু এটুকুই দেখল যে এখন আর কেউ রোজ এসে তাকে ভয় দেখায় না, আর এই স্বস্তি তাকে এগিয়ে যাওয়ার শক্তি দিল। সে একটা পুরনো বোর্ড লাগালো যাতে পরিষ্কার লেখা ছিল, পরিষ্কার চা, সঠিক দাম। মানুষজন পড়ত, হাসত আর চা খেতে থামত। কিছু যাত্রী এখন তার সাথে কথাও বলতে শুরু করল, ভাই, চাটা দারুণ হয়েছে। এমন ছোট ছোট বাক্য রাঘবের ভেতরে অনেক কিছু জুড়ে দিচ্ছিল। রাগিনী কখনো কখনো স্টেশনে আসত, কিন্তু এখন আর সরাসরি দোকানে যেত না। সে দূর থেকে দেখত, যেন সে পরখ করছে যে তার উপস্থিতি কোথাও বোঝা হয়ে দাঁড়াচ্ছে না তো। আর প্রতিবার এটা দেখে সে স্বস্তি পেত যে রাঘব এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। এক সন্ধ্যায় রাঘব নিজেই তাকে দেখল এবং মাথা নেড়ে অভিবাদন জানাল। না ছিল দ্বিধা না লজ্জা, রাগিনীও হালকা হাসির সাথে মাথা ঝোঁকাল। এটা এক ছোট কথোপকথন ছিল, কিন্তু দুজনের জন্যই খুব বড় এক পদক্ষেপ। সমাজের দৃষ্টিভঙ্গিও বদলাতে লাগল। কিছু লোক ফিসফিস করে বলতো, আরে এটা তো জজ সাহিবার সাথে দেখা গিয়েছিল। কিন্তু রাঘব এখন আর সেই কথায় ভেঙে পড়ত না, কারণ সে বুঝে গিয়েছিল যে লোকে সব সময় কিছু না কিছু বলবেই। তফাৎ শুধু এইটুকুই যে এখন সে নিজের গলার আওয়াজ শুনতে শিখে গিয়েছে। একদিন স্টেশনের কাছে এক বৃদ্ধ লোক অসুস্থ হলে পড়ে গেল। লোকে দেখছিল, কিন্তু কেউ এগিয়ে এলো না। রাঘব না ভেবেই তাকে জল খাওয়ালো, বসালো এবং চা দিল। রাগিনী দূর থেকে এইসব দেখছিল। সেই মুহূর্তে সে অনুভব করল যে রাঘব শুধু নিজেকে সামলাচ্ছে না, সে সেই মানুষটাই হয়ে উঠছে যাকে সে একসময় ভালোবেসেছিল। তফাৎ শুধু এইটুকুই যে এখন তাতে কোনো লোক দেখানো ব্যাপার ছিল না, ছিল কেবল সত্য। সেই রাতে রাগিনী অনেকক্ষণ ঘুমাতে পারল না। তার মনে হল যে হয়তো কিছু সম্পর্ক শেষ হয় না, সেগুলো শুধু অন্য এক রূপ নিয়ে নেয়। আর রাঘব নিজের দোকান বন্ধ করার সময় প্রথমবার মনে মনে এটা মেনে নিয়েছিল যে তার জীবন এখানেই শেষ হবে না, কারণ কেউ তাকে উপরে টেনে তুলছে না ঠিকই, কিন্তু কেউ তাকে পড়ে যেতেও দিচ্ছে না। আর এটাই হলো সেই মাটি যেটার উপর দাঁড়িয়ে মানুষ আবার ঘুরে দাঁড়াতে শেখে। সময় প্রায়ই পরিবর্তনকে নিঃশব্দে নিয়ে আসে, কিন্তু কিছুদিন এমন হয় যখন পরিবর্তন সশব্দে আসে। আর রাঘব পাণ্ডের জীবনে সেই দিনটি এক সকালে হঠাৎ চলে এলো। স্টেশনের বাইরে চরম বিশৃঙ্খলা, পুলিশের জিপ, নগর নিগমের লোক আর হাতে নোটিশ নিয়ে কর্মচারীরা। চারপাশের দোকানদারদের মধ্যে হইচই পড়ে গেল, আজ সব সরানো হবে। এই শব্দটা বাতাসে ভাসছিল। রাঘব দূর থেকে এই সব দেখল তো তার হাত আপনা আপনি থমকে গেল। কেতলির বাঁশি বাজছিল, কিন্তু তার কানে শুধু ওই একটাই শব্দ বাজছিল, সরানো হবে। কয়েক বছর পর সে প্রথমবার নিজের ছোট আশ্রয়টিকে ঠিকমতো দাঁড় করিয়েছিল, আর আজ সেই মাটিই সরে যেতে দেখছে। সে তর্ক করতে এগিয়ে গেল না বা কারো কাছে হাত জোড়ো করল না।
সে শুধু চুপচাপ দোকান গোটানো শুরু করল, যেন সে আগে থেকেই জানত যে তার লড়াই এখানে জেতা যাবে না। রাগিনী মিশ্র এই খবর দপ্তরে পেল। ফাইল তার সামনে রাখা হলো। নিয়ম পরিষ্কার ছিল, আদেশও পরিষ্কার ছিল। অবৈধ নির্মাণ সরাতে হবে। তার সামনে দুটো পথ ছিল, হয় জজ হয়ে কাগজে সই করবে, নয়তো মানুষ হয়ে সেই মুখটা মনে করবে যে ওই দোকানের পেছনে দাঁড়িয়েছিল। সে ফাইল বন্ধ করল এবং জিজ্ঞেস করল, জমিন রিপোর্ট কোথায়? আধিকারিকরা অস্বস্তিতে পড়লেন। তারা বললেন যে আদেশ ওপর থেকে এসেছে। রাগিনী প্রথমবার কড়া শুলে বলল, আদেশ ওপর থেকে নয়, মাটি থেকে চলে। ওদিকে স্টেশনে রাঘব দোকান গুটিয়ে ফেলেছিল। কেতলি খালি ছিল, কাপগুলো একটা বস্তায় রাখা হয়েছিল। চারপাশের মানুষজন দেখছিল, কিন্তু কেউ কিছু বলছিল না, কারণ সবাই জানত যে আজ তার পালা, কাল অন্য কারো হবে। তখনই ভিড়ের মধ্যে চাঞ্চল্য শুরু হলো। কেউ বলল, জজ সাহেব আসছেন। রাঘব মাথা তুলল না। তার ভয় ছিল যে যদি সে দেখে তবে ভেঙে পড়বে। রাগিনী সেখানে পৌঁছাল, কিন্তু না ছিল কোনো গাড়ি, না কোনো বিশেষ পরিচয়। সে সোজা রাঘবের কাছে এলো। সব ঠিক আছে? সে জিজ্ঞেস করল। এই প্রশ্ন কোনো অফিসারের নয়, কোনো আপনজনের ছিল। রাঘব প্রথমবার তার দিকে তাকালো। তার চোখে না ছিল অভিযোগ, না কোনো প্রত্যাশা, ছিল শুধু ক্লান্তি। অভ্যাস হয়ে গিয়েছে, সে বলল। এই শব্দটা রাগিনীকে বিঁধল, কারণ সে অনুভব করল যে সমাজ কত মানুষকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাধ্য করেছে। রাগিনী আধিকারিকদের দিকে তাকালো। সে কোনো আদেশ দিল না, কোনো প্রভাব দেখালো না। সে শুধু বলল, যতক্ষণ পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে না, কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এই বাক্যটি ছিল আইনি, কিন্তু এর প্রভাব ছিল মানবিক। ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হলো। কেউ কেউ রেগে গেল, কেউ বা স্বস্তির নিঃশ্বাস ফেলল। রাঘব কিছুই বুঝতে পারছিল না। সে ধীর গলায় বলল, আপনার এমনটা করার দরকার ছিল না। রাগিনী তার দিকে তাকালো এবং জবাব দিল, আমি তোমার জন্য করছি না, আমি আইনের জন্য করছি। কিন্তু দুজনেই জানত যে এটা পুরো সত্যি ছিল না। সেদিন রাঘবের সবথেকে বড় পরীক্ষা এটা ছিল না যে তার দোকান বাঁচল কিনা, বরং এটা ছিল যে সে যেন নিজেকে আবার দুর্বল অনুভব না করে। আর সে তা করেনি। সে রাগিনীর সামনে মাথাও ঝোঁকাল না, হাতও জোড়াল না, শুধু সোজা হয়ে দাঁড়িয়ে থাকল। রাগিনী এটা দেখল, আর তার ভেতরে কোথাও বরফ গলে গেল। সে বুঝতে পারল যে সাহায্য ততক্ষণই ঠিক যতক্ষণ তা সামনের মানুষটির শিরদাঁড়া ভেঙে না দেয়। সেই সন্ধ্যায় স্টেশনের আলো একটু অন্য রকম লাগছিল। রাঘব আবার দোকান লাগাল, কিন্তু এখন তার চলাফেরায় কোনো ভয় ছিল না। আর রাগিনী দপ্তরে ফিরে অনুভব করল যে আজ সে নিজের ক্যারিয়ারের নয়, নিজের মানুষ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্তই ভবিষ্যতে দুজনের জীবনকে এমন এক মোড়ে নিয়ে যেতে চলেছিল যেখানে প্রশ্ন এটা থাকবে না যে কে ঠিক ছিল, বরং প্রশ্ন এটা হবে যে কে মানুষ হয়ে রইল। সেই ঘটনার পর রাঘব পাণ্ডের ভেতরে কিছু একটা স্থায়ীভাবে বদলে গিয়েছিল। সে এখন শুধু পরিস্থিতির সাথে লড়ে যাওয়া কোনো মানুষ ছিল না, বরং নিজের সিদ্ধান্তের দায়িত্ব নেওয়া এক ব্যক্তিতে পরিণত হয়েছিল। স্টেশনে তার দোকান এখন শুধু চা খাওয়ার জায়গা ছিল না, সেটা হয়ে উঠেছিল মানুষের থামা, কথা বলা আর একটু জিরিয়ে নেওয়ার জায়গা। সকাল সকাল সেই যাত্রীরা যারা আগে শুধু কাপ তুলে চলে যেত, এখন রাঘববাই বলে খবরাখবর নিতে শুরু করল। কেউ কেউ তার পরিষ্কার পরিচ্ছন্ন চা আর সৎ দামের প্রশংসা করল। কেউ এও বলল যে স্টেশনে এখন একটা আস্থার জায়গা পাওয়া গিয়েছে। রাঘব এই সব কথায় খুব একটা কিছু বলতো না, শুধু হালকা হাসির সাথে চা এগিয়ে দিত। কিন্তু ভেতরে ভেতরে সে প্রথমবার নিজেকে আর ছোট ভাবছিল না। অন্যদিকে রাগিনী মিশ্র এই সব দেখছিল, বিনা কোনো হস্তক্ষেপে, বিনা কোনো অধিকারে। সে বুঝে গিয়েছিল যে কোনো মানুষকে টেনে তোলার সবথেকে সঠিক উপায় হল তাকে নিজেকে উঠতে দেওয়া। কিছুদিন পর স্টেশনের কাছে দোকানদার আর আধিকারিকদের মধ্যে এক ছোট মিটিং হল। রাঘবও সেখানে ছিল। এবার সে পেছনে দাঁড়িয়ে থাকেনি, সে নিজের কথা শান্তভাবে তুলে ধরল। না উঁচু গলা, না অভিযোগ, ছিল কেবল তথ্য। আর এটা দেখে রাগিনীর প্রথমবার মনে হল যে রাঘব এখন সেই মানুষটার ছায়া থেকে বেরিয়ে এসেছে যাকে একসময় পরিস্থিতি ভেঙে দিয়েছিল। সমাজের নজরও বদলাতে শুরু করেছিল। সেই মানুষগুলো যারা একসময় ফিসফিস করত, এখন খোলাখুলি বলতো লোকটা পরিশ্রমী। আর রাঘবের জন্য এই শব্দগুলো কোনো পুরস্কারের চেয়ে কম কিছু ছিল না। এক সন্ধ্যায় রাগিনী নিজে তার কাছে এলো। স্টেশনের ভিড় কম ছিল,
দোকান বন্ধ হতে চলেছিল। একটু হাঁটবে, সে জিজ্ঞেস করল। রাঘব এক মুহূর্ত ভাবল, তারপর কেতলি ঢেকে দিয়ে মাথা নাড়ল। দুজনে স্টেশনের বাইরে পুরনো ফুটপাত দিয়ে হাঁটতে লাগল। কিছুক্ষণ কেউ কিছু বলল না, যেন দুজনেই ভয় পাচ্ছিল যে শব্দ যদি সেই সূক্ষ্ম ভারসাম্যটা ভেঙে দেয়। শেষ পর্যন্ত রাঘবই নীরবতা ভাঙল। আমি সেই সময় অনেক ভুল করেছিলাম, সে বলল। গলায় কোনো নাটকীয়তা ছিল না, ছিল কেবল স্বীকারোক্তি। আমি ঘর দেখে, পরিস্থিতি দেখে আর হয়তো নিজের কথা ভেবেও ভয় পেয়ে গিয়েছিলাম। রাগিনী তার কথা মাঝপথে থামাল না। সে প্রথমবার তাকে কোনো বিচার না করে শুনছিল। আমি তোমার পাশে দাঁড়াতে পারিনি, রাঘব আরও বলল। আর যখন বুঝতে পারলাম তখন তুমি অনেক দূরে চলে গিয়েছিলে। রাগিনীর চোখ ভিজে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। আমিও শুধু লড়াই করছিলাম, সে বলল। আমার মনে হয়েছিল যদি আমি দুর্বল হয়ে পড়ি তবে সব শেষ হয়ে যাবে। হয়তো আমি ভুলে গিয়েছিলাম যে সাহায্য চাওয়াটাও কোনো দুর্বলতা নয়। দুজনে থেমে গেল। সামনে স্টেশনের আলোগুলো জ্বলছিল, যেন কোনো পুরনো পথকে আলোকিত পড়ছে। রাঘব রাগিনীর দিকে তাকালো। এবার তার নজর ঝুঁকেছিল না। আমি ক্ষমা চাই না, সে বলল। শুধু চেয়েছিলাম তুমি এটা জানো যে আমি বদলে গিয়েছি। রাগিনী দীর্ঘশ্বাস নিল। আমি জানি, সে বলল। আর এটাই সবথেকে কঠিন কথা। রাঘব বুঝে গেল এটা কঠিন কেন, কারণ বদলে যাওয়া মানুষের সামনে দাঁড়িয়ে পুরনো সিদ্ধান্তগুলোকে আবার দেখা সহজ নয়। কিছুক্ষণ পর রাগিনী বলল, জীবন আমাদের আবার সামনাসামনি নিয়ে এসেছে, হয়তো এটা বোঝানোর জন্য যে সবকিছু শেষ হয়ে যায়নি, শুধু অসম্পূর্ণ ছিল। রাঘব মাথা নাড়ল। সেই রাতে দুজনে আলাদা আলাদা পথে গেল, কিন্তু এবার পিছে ফিরে তাকানোর কোনো বোঝা ছিল না, কারণ প্রথমবার দুজনে নিজ নিজ ক্ষতগুলোর একটা নাম দিতে পেরেছিল। আর হয়তো এটাই ছিল সেই মোড় যেখান থেকে গল্প এখন আর কষ্টের নয়, সম্ভাবনার হতে চলেছে। সময়ের সাথে সাথে জিনিসগুলো আপনা আপনি নিজের জায়গা করে নিতে থাকে। যেমন বহু বছর পর কোনো পুরনো বাড়িতে রোদ জানলা দিয়ে ঠিকমতো ভেতরে ঢোকে। রাগিনী মিশ্রর ভেতরেও সেই রোদ ধীরে ধীরে নামছিল। এখন সে রাঘবকে দেখে আর ভেঙে পড়ত না, বরং তাকে দেখে এটা বুঝতে পারত যে জীবন দুজনকে আলাদা আলাদা পথেই কারণেই চালিত করেছিল, যাতে তারা নিজেদের চিনতে পারে। আদালতে রায় শোনানোর সময় সে আগের চেয়ে অনেক বেশি শান্ত থাকত, কারণ এখন সেই তফাতটা বুঝতে শিখেছিল যে প্রতিটি সঠিক সিদ্ধান্ত আইনি হয় না, আর প্রতিটি ইনসাফ কাগজে লেখা থাকে না। অন্যদিকে রাঘব নিজের দোকানে এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকত। সে কাজকে বোঝা নয়, দায়িত্ব হিসেবে আপন করে নিয়েছিল। পরিষ্কার জামাকাপড়, সময়ে আসা যাওয়া আর মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলা। একদিন সে নিজেই রাগিনীকে বলল যে সে দোকানটাকে একটু বড় করতে চায়, স্থায়ী কোনো দোকান নয়, শুধু একটু ভালো কোনো জায়গা। রাগিনী কোনো জবাব দিল না, শুধু তার কথা শুনল। আর হয়তো এটাই ছিল সবথেকে বড় জবাব। কয়েক সপ্তাহ পর স্টেশনের কাছেই এক বৈধ ছোট স্টলের অনুমতি পাওয়া গেল। কেউ জানত না এটা কিভাবে হলো। রাঘবও জিজ্ঞেস করেনি, কারণ এখন তার আর কোনো করুণা চাই না, তার সুযোগ চাইছিল। আর সেই সুযোগ সে পেয়ে গিয়েছিল। সেদিন যখন সে নতুন জায়গায় প্রথম চা বানালো, তখন সে প্রথম কাপটি রাগিনীর সামনে রাখল কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। রাগিনী চা নিল, এক চুমুক দিল আর বলল, এখন স্বাদ আলাদা। রাঘব হাসল। এখন চাও নিজের ভরসায় তৈরি হয়, সে জবাব দিল। দুজনে হাসল, এক অকৃত্রিম হালকা হাসি, যাতে কোনো ফেলে আসা ভয় ছিল না। সময় বয়ে গেল, আর তাদের সেই সাথী হওয়া কোনো ঘোষণার মতো নয়, বরং এক অভ্যাসের মতো হয়ে উঠল। কখনো বিকেলের চা, কখনো নীরবতা, কখনো শুধু সাথে চলা। সমাজও ধীরে ধীরে প্রশ্ন করা বন্ধ করে দিল, কারণ যখন দুই মানুষ নিজেদের সিদ্ধান্ত নিজেরা সামলে নেয়, তখন দুনিয়াকে জবাব দেওয়ার কোনো প্রয়োজন থাকে না। একদিন রাগিনীর বদলি দিল্লিতে হলো। ফাইল এলো, তারিখ ঠিক হলো। এবার স্টেশনে বিদায় জানানোর শোরগোল ছিল না, না ছিল ভিড়, না চোখের জল। শুধু রাঘব আর রাগিনী প্ল্যাটফর্মের সেই কোনায় দাঁড়িয়েছিল যেখানে একদিন তাদের গল্প ভেঙে গিয়েছিল। আমাকে যেতে হবে, রাগিনী বলল। রাঘব মাথা নাড়ল। আমি জানি, সে জবাব দিল। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর রাগিনী সেই কথাটি বলল যা সে আগে থেকে ঠিক করে বাখেনি। আমি চাই তুমি আমার সাথে চলো। রাঘব তার দিকে তাকালো। অনেকক্ষণ পর্যন্ত সেই চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু সততা। এক শর্তে, সে বলল, যে আমরা একে অপরকে অবলম্বন নয়, সাথী মনে করব। কেউ ওপরে নয়,
কেউ নিচে নয়। রাগিনীর চোখ ভিজে এলো, কিন্তু এবারে সেই চোখের জল কোনো বোঝা ছিল না, তা ছিল স্বস্তি। সে মাথা নাড়ল। সেদিন কোনো বড় সিদ্ধান্ত হল না, কোনো আদালত নয়, কোনো সাক্ষী নয়, শুধু এক ছোট মন্দিরে দুই মানুষ আবার সাথে দাঁড়ালো। কোনো শোরগোল নেই, কোনো প্রতিশ্রুতির বোঝা নেই, শুধুমাত্র এই আস্থার সাথে যে তারা এখন একে অপরকে ঠিক করতে নয়, বুঝতে এসেছে। রাগিনী রাঘবকে আপন করে নিল কোনো জজের মতো নয়, কোনো উদ্ধারকর্তার মতো নয়, বরং একজন মানুষের মতো। আর রাঘব সেই আপন করে নেওয়াকে মাথা নত করে নয়, বুক চিতিয়ে স্বীকার করে নিল। কারণ সম্পর্ক সেটাই মজবুত হয় যেখানে সাহায্য কোনো দয়া হয় না, আর সাথে চলা কোনো দুর্বলতা হয় না। আর হয়তো এটাই ছিল তাদের সবথেকে বড় জয়। বন্ধুরা, এই ছিল আজ আমাদের গল্প। আপনার এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটি যদি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং এই ভিডিওটি একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আবার একটি নতুন এবং রোমাঞ্চকর গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।